বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে বিরাট ঘটনা ঘটে গেছে, ঘটতে শুরু করেছে, সামনে আর কিছু ঘটবে। বিএনপি রাজনীতিতে একটা বড় ধাক্কা খাচ্ছে। ঘরে বাইরে সর্বত্র বিএনপির জন্য বিপদ আর বিপদ, সামনে অন্ধকার। অতি গুরুত্বপূর্ণ অনেকেই বিএনপি ছাড়ছে। নির্বাচন আয়োজনে সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত, তবে সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দলটির। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই, আবারও স্থানীয় নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে এই বিষয় নিয়ে বিএনপি অনেক আগেই এটার দ্বিমত পোষণ করছে যে আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, আগে জাতীয় নির্বাচন চাই। তবে এবার আবারও মুখ খুলেছেন জামায়াতের আমির কিছুক্ষণ আগে। তিনি বলছেন যে এই সরকারের সক্ষমতা যাচাই করার জন্য স্থানীয় নির্বাচন করতেই হবে। তো তিনি কি বলছেন, আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, বিএনপি থেকে নাকি বড় বড় নেতারা মানে পদত্যাগ করে চলে আসবে কিছুদিনের ভিতরে। মানে অলরেডি কিছু কিছু নেতারা যারা সৎ, যারা যোগ্য নেতারা, তারা প্রাপ্য সম্মান না পাওয়ার কারণে এবং বিএনপির বর্তমান অবস্থার কারণে তারা সরে আসবে বিএনপি থেকে। এরকম একটি ভিডিও, বিশ্লেষণমূলক ভিডিও আছে আমাদের কাছে, আমরা দেখাবো। দর্শক, আগে চলুন দেখেছি স্থানীয় নির্বাচনে জামায়াতের আমির কি বলে, এরপর আমরা বিএনপির নেতাদেরকে পদত্যাগ করার নিয়ে আমরা ভিডিওটি দেখব। নির্বাচন আয়োজনে সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াত, তবে সক্ষমতা যাচাইয়ের জন্য আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দলটির। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জামায়াত আমির জানান, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ উপহার দিতে চান তারা। বাংলাদেশে শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড আগামী দিনগুলোতে বিচার বিভাগের নিবন্ধন ফিরে পাওয়ার পর জামাত ইসলামীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, যেখানে উঠে আসে গণ অভ্যুত্থান, রাজনীতি, নির্বাচন সহ বেশ কিছু বিষয়। সদ্ব্যবহার করেন নাই। স্বাধীনতার পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদল ইস্যুতে রাজনৈতিক দলের সমালোচনা করেন জামাত আমির। সামনে আনেন দলটির সাথে হওয়া বৈষম্যের আদ্যপান্ত। ক্ষমতায় যিনি যখন গিয়েছেন, কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় এবং আবার ফিরে আসা যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল, যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। জানান, নির্বাচন নিয়ে জামাত ইসলামের ভাবনা। প্রত্যাশা করেন নির্বাচন কমিশন তাদের চেয়ারের সম্মান রাখবে। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না। তারা যে জায়গাটায় বসেছেন, এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি, তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। নিবন্ধন ফিরে পাওয়ার পর জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা নিয়ে তৈরি হওয়া সংকট কেটে যাবে প্রত্যাশা জামাতের শীর্ষ নেতার। এরকম আরো বহু প্রতীক বাংলাদেশে আছে, যেটা রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ জায়গার প্রতীক। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা যেতে পারে না। সংবাদ সম্মেলনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কয়েকটি দেশের কূটনীতিকরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এখানে বললেন যে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, কারণ এই সরকারের সক্ষমতা যাচাই করতে হবে এবং এই নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করার জন্য স্থানীয় নির্বাচন আগে দেওয়াটা জরুরি। এখন বিএনপি তো বলতেছে না, এটা দরকার নাই, আমাদের আগে যাচ্ছে নির্বাচন দেন। এই হলো অবস্থা। দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখবেন কমেন্টে, আসলে বিষয়টা আসলে কেমন। দর্শক, এইবার চলে আমরা দেখে আসি যে বিএনপির যারা সৎ টাইপের নেতা, যারা সৎ যোগ্য, তারা আসলে বিএনপি থেকে পদত্যাগ করতে পারে এবং পদত্যাগ না করলেও তারা মানে দেশ ছেড়ে চলে যেতে পারে, এরকম একটা অবস্থা। চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি, আসলে কেন এরকমটা ঘটবে পরবর্তীতে। বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে বিরাট ঘটনা ঘটে গেছে, ঘটতে শুরু করেছে, সামনে আর কিছু ঘটবে। বিএনপি রাজনীতিতে একটা বড় ধাক্কা খাচ্ছে। ঘরে বাইরে সর্বত্র বিএনপির জন্য বিপদ আর বিপদ, সামনে অন্ধকার। জাতীয় রাজনীতিতে হতাশা, আভ্যন্তরীণ রাজনীতিতেও চরম হতাশাজনক অবস্থা। অতি গুরুত্বপূর্ণ অনেকেই বিএনপি ছাড়ছে এবং ছেড়ে যাবে। অনেকে বিএনপি ছাড়বে না, কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়বে, সেটা দৃশ্যমান হতে শুরু করেছে। দর্শক, জাতীয় রাজনীতিতে যে বিএনপি মারা খাচ্ছে সেটা তো আলাদা আলোচনা, এইখানে এটা আলোচনা করবো না। এখানে আলোচনা করবো ইন্টারনাল মারা খাওয়াটা। যেমন কি আপনারা দেখেছেন যে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে প্রায় 100, কোনো হিসাব মতে অনেকে বলে যে 200, যাক আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 100 মানুষ, নেতাকর্মী নিহত হয়েছে বিএনপির আভ্যন্তরীণ কামড়াকামড়িতে। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর একটা দল ক্ষমতায় আসতে পারেনি, ক্ষমতা আসার আগেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
আহ, দুই গ্রুপে কামড়াকামড়িতে 100 লোক নিহত হওয়া, এটা যে কতটা কঠিন পরিস্থিতি, এটা যে কতটা ভয়ানক চিত্র, এবং এটা দেশি বিদেশি মানবাধিকার রিপোর্টগুলোতে উঠে এসেছে। সব বাংলাদেশে এমন কোনো দিন নেই যে আপনি পত্রিকা খুললে বিএনপির একজন জয় বাংলা হয়েছে এটা পাবেন না। এবং অনেকে আছে যারা সংখ্যাটা বাড়িয়ে বলে, অনেকে আহত হয়, আহত হওয়ার পর অনেকদিন পর মারা যায়, তাদের সেটা আবার আমাদের লিস্টে আসে না। এই জন্য এটা অনেক বেশি হতে পারে। কারণ একটা দলের এরকম 100, 150 বা 200 জন লোক এই কয়েক মাসে ক্ষমতা আসার আগেই আভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছে, এটা ইন্টারনালি যে বিএনপিকে কতটা কঠিন পরিস্থিতিতে রেখেছে সহজেই অনুমান করতে পারে। দর্শক, হ্যাঁ, নিহত হয়তো হয়, আবার এটা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করে। নোংরা রাজনীতি করতে যে কি হয়, যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবার ক্ষুব্ধ হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন হত্যাকাণ্ডের বিচার চাইবে, রহস্য উদ্ঘাটন চাইবে, স্বাভাবিক। কিন্তু বিএনপি কি করলো? বিচার টিচার না চেয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করলো। তারা ভিসি প্রক্টরের পদত্যাগ চায়, তারা অমুক তমুক হ্যাং ত্যাং ইত্যাদি ইত্যাদি। আবার কেউ বলে যে শিবির করেছে। মানে এই যে উদ্ভট রাজনীতি, লাশ নিয়ে রাজনীতি, লাশকে ব্যবহার করে তারা ভিসি প্রক্টরের বিরুদ্ধে তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে। এতে ওই নিহতদের পরিবার খুব ক্ষুব্ধ হয় যে আমার ভাই মারা গেল, আমার পরিবারের সদস্য মারা গেল, আর ওরা এটা নিয়ে করছে ফাজলামি, বিচার বা এগুলো নিয়ে কোনো সিরিয়াসনেস নাই, ওরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে। তো এরকম একটা পারসেপশন কিন্তু চলে আসে, যার ফলে ওই পরিবারের লোক আর বিএনপি করে না। এখন বিএনপি করতে যে যিনি শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন, বিএনপি করলে মারা গেলে ওটাকে শহীদ বলা যায় না, কামড়া কামড়িতে মারা গিয়েছেন, তার পরিবারের লোকজন যদি এভাবে ক্ষুব্ধ হয়, এটা দলের জন্য একটা বিশাল ধাক্কা। দলের জন্য রাজনীতি করতে যে যদি কেউ জীবন দেয়, এটা ওই দলের সম্পদ। যেমন জামাত ইসলামী, শিবির তাদের শহীদদের তালিকা অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে ধারণ করে এবং ঈদে, কোরবানিতে, বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে তাদের স্মরণ করে, তাদের কাছে যায়। এবং যারা জামাত করে, শিবির করে, তাদের মুখস্থ করতে হয় যে আমাদের এই কজন ভাই শহীদ হয়েছে, কততম শহীদ, তোমার এলাকার অমুক ভাই কততম শহীদ, এটা বলতে হয়, নইলে জামাত শিবিরের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। এই জায়গাটায় বিএনপি করে যারা নিহত হয়, তারা দেখছে যে তাদের পরিবারের সদস্যদের লাশ নিয়ে রাজনীতি করছে বিএনপি, অতএব এই দল করে তো লাভ নেই। যার ফলে ওই পরিবারের সদস্য বিএনপি ছাড়ছে। এরকম একটা ঘটনা, সাম্যের ভাই সাগরের এনসিপিতে যোগদান। এর মানে শাহরিয়ার আলম শাম্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল নেতা, তিনি নিহত হয়েছেন। তার লাশ নিয়ে বিএনপি ছাত্রদল রাজনীতি করছে। তিনিও কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি এখন বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। দেখেন, বিএনপি ছেড়ে এনসিপিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যোগ দিতে পারে, ব্যাপার না। কিন্তু মনে রাখতে হবে যে সাম্য হত্যার পর পর এই সময়, যেখানে এখনো সাম্যের রক্তের দাগ শুকায়নি, এই সময় তার ভাই এনসিপিতে যোগদান, এটা বিএনপির জন্য একটা বিশাল বার্তা যে বিএনপি তার ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি করেছে। এবং বিএনপির ইন্টারনাল ক্লাশ বা গ্রুপিং এতটা নোংরা যে এখানে কারো জীবনের কোনো মূল্য নাই, যে কাউকে যে কোনো সময় বলে দিতে পারে। যার ফলে এই বিএনপি করা নিরাপদ নয়। এটা একটা দিক। তো সাম্যের ভাই সাগর এনসিপিতে যোগদান, এটা বিএনপির একটা চপেটা ঘাত, কষি একটা চর। এই ক্ষত বিএনপি মুছতে পারবে না। এই শহীদ পরিবারের লোকজন বিএনপি ছেড়ে যাচ্ছে, এই বিএনপির ভবিষ্যৎ নেই। সব জায়গায় মারাত্মক ইন্টারনাল ক্লাশ, কনফ্লিক্ট, ফ্যাকশন। দর্শক, এই জায়গাটায় আরেকটা এক্সটেনশন আছে। আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার সাথে বা সর্বদলীয় যে বৈঠক হয়েছে সরকারের সাথে, রাজনৈতিক দলগুলো প্রায় 30টি রাজনৈতিক দল এবং জোট অংশগ্রহণ করেছে। সেখানে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে গিয়েছে, কিন্তু এর আগের বার গিয়েছিল বিএনপি, ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদেরকে নিয়ে। কিন্তু এবার গিয়েছে সালাউদ্দিন, ছোট ছোট নেতা যেমন রুহুল কুদ্দুস, কাজল, জুনিয়র নেতা, এদেরকে নিয়ে। এইটা তাৎপর্য কি? এটা হচ্ছে ওই যে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বেয়াদবি করেছিল, যার ফলে তারা যেতে চায়নি, অথবা তাদেরকে কোণঠাসা করা হয়েছে, এবং আগে থেকে প্রচার করা হয়েছে যে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল যাবে। এটা বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপির দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, একটা হচ্ছে আম্মা গ্রুপ। যারা খালেদা জিয়াকে ঘিরে রাজনীতি করেছে, তারেক রহমানকে ওইভাবে কখনোই গণে নাই, যাদের একটা পাহাড় সম ব্যক্তিত্ব আছে, তাদেরকে বলা হতো আম্মা গ্রুপ। সে আম্মা গ্রুপে বেসিক্যালি বয়স্ক লোকজন, সিনিয়র নেতারা ছিল। তাদেরকে তারেক রহমান গ্রুপ নানানভাবে অপমান অপদস্থ করেছে, এমনি খারাপ ব্যবহার করেছে, এরকম এক্সাম্পল আছে। তারেক রহমান ধমকিয়েছে, এরকম ঘটনাও আছে। অপেক্ষাকৃত তরুণ যারা, তারা তারেক রহমানকে ঘিরে রাজনীতি করতো। এটা সেই 2003 সাল থেকে শুরু হয়েছে, যখন তারেক রহমান মোটামুটি রাজনীতিতে সক্রিয় হয়েছেন তখন থেকে। আরেক গ্রুপ
যারা ইয়াং ভাইয়া গ্রুপ বলা হতো, তারা এখন সামনে আসে। আর খালেদা জিয়ার অনুপস্থিতিতে বা খালেদা জিয়ার অসুস্থতার ফলে আম্মা গ্রুপের নেতারা একটা অংশ তো মারা গিয়েছে, যেমন বেশটা মওদুদরা নেই। এখন খন্দকার মোশাররফ কিংবা মঈন খানরা যারা আছেন তারা অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, অপদস্থ হচ্ছে। যার ফলে এমনকি এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখেন কি অপমান অপদস্থ করা হচ্ছে। এখন নেতা হচ্ছে মূলত সালাউদ্দিন, মির্জা ফখরুল কিছু না। বিষয়টা তো এরকমই দাঁড়িয়েছে। আম্মা গ্রুপের লোকজন খালেদা জিয়ার অসুস্থতার সাথে তাদেরকেও অসুস্থ হয়ে যেতে হচ্ছে। এখন বিএনপির ওই আম্মা গ্রুপের নেতাদের বাদ দিলে বিএনপি থাকে না। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন যে আসলে বিএনপির বড় বড় নেতারা আসলে এরা কেন বিএনপি ছেড়ে চলে আসবে। আসলেই আপনারা গুরুত্বপূর্ণ কথাটি ভিডিওটি দেখতে পেলেন। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, এবং শুরুতে যে ভিডিওটি দেখালাম যে স্থানীয় নির্বাচন আগে কেন দরকার, আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।